2026 আইপিএল এর জন্য কিন্তু প্রস্তুতি তুঙ্গে এবং 2026 আইপিএল এর জন্য 10টা ফ্র্যাঞ্চাইজি কিন্তু নিজেদের রিটেন্ড এবং রিলিজড প্লেয়ার এর লিস্টটা ঘোষণা করে দিয়েছে এবং এই লিস্ট ঘোষণা হওয়ার সাথে সাথেই কিন্তু এটাও প্রমাণ হয়ে গেছে কোন ফ্র্যাঞ্চাইজি কত পার্টস নিয়ে মিনি অকশনের জন্য প্রিপেয়ার হচ্ছে এবং এটাও স্পষ্ট হয়ে গেছে যে কোন কোন প্লেয়ার খানিকটা এই মানে অকশন টেবিলে মানে অনেক অনেক টাকার অ্যামাউন্ট নিয়ে বাড়ি যাবে। তো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে রিটেন্ড এবং রিলিজ প্লেয়ারদের লিস্ট গুলো বেরোনোর সাথে সাথেই। কিন্তু আজকের ভিডিওতে আমরা কেকেআর ছাড়া বাকি সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোচনা করব কি তাদের রিলিজ এবং রিটেন্ড যে প্লেয়ার গুলোর লিস্ট ছিল সেগুলো কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, এবং যারা ট্রেড করেছে সেটাও কি ঠিক হয়েছে না ভুল হয়েছে, সেটা কিন্তু আমাদের দেখবো এই ভিডিওর মধ্যে এবং তাদের প্রত্যেকটা টিমের একটা করে প্লেইং 11 বানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে চেন্নাই সুপার কিংস নিয়ে যদি বলি, চেন্নাই সুপার কিংস কিন্তু সবচেয়ে শকিং রিলিজ লিস্টটা দিয়েছিল, যে রিলিজ লিস্টটা বেরিয়েছিল সেটা কিন্তু চেন্নাই সুপার কিংস এর ছিল সবচেয়ে শকিং। কারণ তারা অলমোস্ট 11টা প্লেয়ার রিলিজ করেছিল। চেন্নাই হচ্ছে এমন একটা দল, চেন্নাই সুপার কিংস এমন একটা দল যারা নিজেদের কনসিস্টেন্সির জন্য মানে যাদেরকে আমরা চিনি, তারা একটা কোর টিমকে সবসময় সাথে নিয়ে চলে, নিজেদের প্লেয়ারদেরকেই সবসময় অকশনে পারচেস করে, নিজেদের টিমটাকেই সবসময় ধরে রাখার চেষ্টা করে। সেই টিমটা এইবার কিন্তু চমকে দিয়ে হঠাৎ করে মেগা অকশনের পরে 11টা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। এই রিলিজ প্লেয়ারগুলো কারা? আন্দ্রে সিদ্ধার্থ, দীপক হুডা, ডেভন কনওয়ে, কমলেশ নাগারকোটি, মাহিশা পাথিরানা। শকিং, কারণ মেগা অকশনের আগে মাহিশা পাথিরানাকে কিন্তু রিটেন করেছিল কেকেআর, এই সরি সিএসকে রিটেন করেছিল কিন্তু মাহিশা পাথিরানাকে। তো মাহিশা পাথিরানাকে সিএসকে যে রিলিজ করে দিয়েছে এটা কিন্তু খুব শকিং। 13 কোটি টাকা কিন্তু তাকে রিটেন করা হয়েছিল মেগা অকশনের আগে। রাচিন রবীন্দ্রা, রাহুল ত্রিপাঠী, স্যাম কারান ট্রেড হয়ে গেছে। শেখ রাশিদ, ভান্স বেদি, বিজয় শঙ্কর এবং হচ্ছে আপনার রবীন্দ্র জাদেজা, যিনি ট্রেড হয়ে গেছে শ্যাম কারানের সাথেই। তো শ্যাম কারান আর রবীন্দ্র জাদেজা ট্রেড হয়ে গেছে, বাকিদেরকে চেন্নাই রিলিজ করেছে। তো এই রিলিজ হওয়ার সাথে সাথে চেন্নাইয়ের এখন টিমটা যেরকম দাঁড়িয়েছে, চেন্নাইয়ের টিমে এখন অলমোস্ট আমরা রিটেন প্লেয়ার যদি বলি চেন্নাইয়ের টিমটাতে আনসুল কাম্বোজ, গুরজনপ্রীত সিং, জেমি ওভারটন, এমএস ধোনি, মুকেশ চৌধুরী, ন্যাথান এলিস, নূর আহমদ, রামকৃষ্ণ ঘোষ, সঞ্জু স্যামসন যে ট্রেড হয়ে এসছে, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, শ্রেয়াস গোপাল, সাইদ খলিল আহমেদ, আয়ুষ মাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস আর উর্ভিল প্যাটেল। তো এই টিমটা চেন্নাই রিটেন করেছে। এই টিম থেকে যদি আমরা একটা প্লেইং 11 বানানোর চেষ্টা করি, খুব ভালো প্লেইং 11 তৈরি হচ্ছে চেন্নাইয়ের। যদি আমি ধরে নিই ঋতুরাজ গায়কোয়াড় এবং আয়ুষ মাত্রে ওপেন করছে, ঋতুরাজ গায়কোয়াড় আয়ুষ মাত্রে ওপেন করছে, দুটো হতে পারে, আইদার মানে ঋতুরাজ গায়কোয়াড় আর আয়ুষ মাত্রে ওপেন করবে, নইলে সঞ্জু স্যামসন আর আয়ুষ মাত্রে ওপেন করবে। সঞ্জু বা ঋতুরাজের মধ্যে যে কোনো একজন 3 নম্বরে খেলবে, এটা কিন্তু স্পষ্ট। দুজনের মধ্যে একজন 3 নম্বরে খেলবে। যদি আমি 4 নম্বর ব্যাটার দেখি, 4 নম্বরে আমরা কোথাও গিয়ে একটা উর্ভিল প্যাটেল অথবা ডেওয়াল্ড ব্রেভিসকে পাবো, 5 নম্বরে শিবম দুবেকে পাবো। 6 এবং 7-এ খেলার জন্য একটা ডেফিনেটলি প্লেয়ার দরকার। একটা জায়গায় যদি জেমি ওভারটনও খেলে তাহলে তবু আর একটা প্লেয়ার কিন্তু দরকার আছে। সেই প্লেয়ারটা কে হতে পারে? মোস্ট প্রবাবলি আন্দ্রে রাসেলকে চেন্নাই টার্গেট করতে পারে। আন্দ্রে রাসেলকে কিন্তু কেকেআর ছেড়ে দিয়েছে। তো আন্দ্রে রাসেলকে টার্গেট করতে পারে, ক্যামেরন গ্রিনকেও টার্গেট করতে পারে, কারণ এটা শোনা গেছিল যে চেন্নাই সুপার কিংস কিন্তু পাঞ্জাবের সাথে একটা ট্রেড করার কথা বলেছিল মার্কাস স্টোয়নিসকে নিয়ে। যদিও সেই ট্রেডটা সফল হয়নি, কিন্তু ট্রেড করার কথা একটা সোর্সেসের মাধ্যমে আমরা শুনতে পেয়েছিলাম। এছাড়াও যদি আমরা দেখি বোলিং, এই অবধি যদি আমি 7 নম্বরে ব্যাটিং দেখি, একটা উর্ভিল প্যাটেলকে অ্যাকচুয়ালি চেন্নাই মোস্ট প্রবাবলি একে উর্ভিল প্যাটেলকে অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার খেলাতে পারে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে উর্ভিল প্যাটেল টিমে খেলতে পারে। এছাড়া আমি যদি বোলিং এ দেখি, বোলিং কাইন্ড অফ শর্টেড মনে হচ্ছে, কারণ নূর আহমদ খেলবে। ইন্ডিয়ান স্পিনার একটা যদি ভালো পেয়ে যায় সেটা ডেফিনেটলি একটা ভালো চয়েস হবে। ইন্ডিয়ান স্পিনার একজন কোয়ালিটি ইন্ডিয়ান স্পিনার দরকার, কারণ জাদেজা কিন্তু টিম থেকে চলে গেছে, যে কিনা একটা 4 ওভারের ব্যাংক ছিল, সেই জাদেজা কিন্তু চলে গেছে। তো জাদেজার রিপ্লেসমেন্ট হিসাবে একটা কিন্তু ওই রকম লেফট আর্ম ক্যালিবার বোলার লাগবে, যে কিনা অল্প আধটু ব্যাটিংও করে দেবে। জানি না কে অ্যাভেলেবেল হবে, কাকে চেন্নাই টার্গেট করছে, বাট জাদেজার ক্যালিবারের কিন্তু একটা ডেফিনেটলি বোলার লাগবে। শ্রেয়াস গোপালকে আমি জানি না লং টার্মে কতটা চান্স দেবে। এছাড়া খালিল আহমেদ আর খালিল আহমেদের সাথে কিন্তু ডেফিনেটলি ন্যাথান ইলিসকে ট্রাই করবে চেন্নাই। খালিল আহমেদ, নাথান ইলিস, নূর আহমেদ, এই তিনটে যদি বোলারও খেলে, আর একটা যে আমাদের বোলারের স্লট থাকছে সেখানে
মুকেশ চৌধুরী যদি খেলে তবুও জেমি ওভারটন ওপরের দিকে বোলিং করছে। সো আমার আর একটা পার্টিকুলার মাহিশা পাথিনানাকে রিপ্লেস করার মতো, যদি আমরা ন্যাথান এলিসকে ধরেও চলি যে ন্যাথান এলিস রিপ্লেস করছে মাহিশা পাথিনানাকে, তাও কিন্তু আমার বোলিং আর স্পিন বোলিং বিশেষ করে কিন্তু উইক লাগছে চেন্নাইয়ের। তো স্পিন বোলিং এর ওপর চেন্নাইকে খাটতে হবে। কে বলতে পারে হয়তো ম্যাক্সওয়েলকে টার্গেট করছে চেন্নাই সুপার কিংস, বলা যায় না। চেন্নাই সুপার কিংসে গেলে তো যে কোনো প্লেয়ারই বিস্ট হয়ে যায়। সো হতে পারে চেন্নাই সুপার কিংস হয়তো ম্যাক্সওয়েলকে ট্রাই করছে, বাট এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংসকে এইবারের অকশনে অনেকটা খাটতে হবে। বিশেষ করে চেন্নাইয়ের যেটা উইক পয়েন্ট আমার মনে হচ্ছে সেটা হচ্ছে লোয়ার অর্ডার ফিনিশার এবং স্পিনার। এই দুটো জিনিসের ওপরে কিন্তু চেন্নাইকে ফোকাস করে খাটতে হবে। ওভারসিজ স্লটও তাদের খালি আছে, দেখার বিষয় তারা কি করে। কারণ ডেভন কনওয়ে বা রচিন রবীন্দ্র এই ক্যালিবারের প্লেয়ার আর চেন্নাই নেবে না, এটা আমি বুঝে গেছি। কারণ উপর দিকে সঞ্জু স্যামসন ইন্ডিয়ান উইকেট কিপারের ওপরেই কিন্তু চেন্নাই ফোকাস করছে। এম এস ধোনি ডেফিনেটলি 7 নম্বরে যদি খেলে এম এস ধোনি, তার মানে আমার একটা পজিশন এম এস ধোনির জায়গাটাও যাচ্ছে। অবশ্য সোর্সেস এর মাধ্যমে এটাও খবর আসছে যে এম এস ধোনি হয়তো সঞ্জু স্যামসন এবারে ফুল টাইম উইকেট কিপিং করবে, এম এস ধোনি অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলতে পারে। এটা জানি না সোর্সটা ঠিক কিনা, তবে খবর এটাই আসছে। তো এটা যদি চেন্নাইয়ে চলে যায়, এবার আমরা আসছি দিল্লির দিকে। তো দিল্লি ক্যাপিটালস কিন্তু মোটামুটি একটা শর্টেড টিম করেছে, এবং দিল্লি ক্যাপিটালস এর মোটামুটি কোর কিন্তু মানে রিটেন্ডই আছে। যাদের রিলিজ করেছে দিল্লি ক্যাপিটালস সেটা হলো দর্শন নালকান্ডে, ফাফ ডু প্লেসিস, জেক ফ্রাসান ম্যাকগ্রাথ, মনবন্ত কুমার, মোহিত শর্মা এবং সিদ্দিকুল্লাহ আটাল। এই কজনকে রিলিজ করেছে। বেসিক্যালি তাদের যে কোর টিমটা সেটা ইন্ট্যাক্ট আছে। জাস্ট ওপেনিং এ আগের বছর খুব সমস্যা হচ্ছিল, আমরা দেখেছি বারংবার তাদের ওপেনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ওপেনিং পেয়ার তাদের বারবার চেঞ্জ হচ্ছে। তো সেই বারবার যাতে চেঞ্জ না হয় সেই জন্য তারা এবারে দুটো ওপেনার, ফরেন ওপেনারকেই ছেড়ে দিয়েছে। কে এল রাহুল মোস্ট প্রবাবলি দিল্লির হয়ে এবারে ওপেনই করবে, সে তাকে মিডিল অর্ডারে খেলার কোনো আমি দেখছি না। কে এল রাহুল মোস্ট প্রবাবলি ওপেনই করবে এবছর। সো এরপরে যদি আমরা দিল্লির প্লেইং ইলেভেনটা বানানোর চেষ্টা করি, দিল্লি কিন্তু মোটামুটি একটা বাজেট নিয়েই যাচ্ছে। খুব বেশি যে প্লেয়ার তারা শপিং করতে পারবে সেটা কিন্তু নয়। তবে দিল্লির যে টিম আছে সেখান থেকে যদি আমি প্লেইং ইলেভেন বানানোর চেষ্টা করি, তাহলে আমি যেটা করব, অভিষেক পোরেল এবং কে এল রাহুলকে আমি ওপেন করাবো। অভিষেক পোরেল, কে এল রাহুল, 3-এ করুণ নায়ার, একদম এই তিনজন আমার শর্টেড থাকছে। 4 নম্বরে নীতিশ রানা, নীতিশ রানা খেলবে। নীতিশ রানাকে কিন্তু ট্রেড করে এনেছে তারা রাজস্থান থেকে। কে এল রাহুল, অভিষেক পোরেল, করুণ নায়ার, নীতিশ রানা, প্রথম টপ 4 আমার টপ 4 ইন্ডিয়ান কোর হয়ে গেল। 5 নম্বরে আমি এখানে 5 নম্বর থেকে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, কারণ 5 নম্বরে আমাদের ক্রিস্টেন স্টাবসকে যদি খেলাই, ক্রিস্টেন স্টাবস অ্যাকচুয়ালি 5-এ খেলে না, ক্রিস্টেন স্টাবস 6-এ খেলে, ফিনিশারের রোলটা প্লে করে ক্রিস্টেন স্টাবস। তো আমি 5-এ অক্ষর প্যাটেলকে রাখতে পারি, 6-এ ক্রিস্টেন স্টাবসকে রাখতে পারি। 7 নম্বরে ডেফিনেটলি আমি 7 নম্বরে নর্মাল প্লেইং ইলেভেনে কেউ একজন থাকবে, বাট অ্যাকচুয়ালি যদি চেস করার হয় বা ব্যাটিং হয়, আমি কিন্তু আশুতোষ শর্মাকেই 7 নম্বরে 6-7-এর মধ্যে একটা জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু আনবো। আশুতোষ শর্মা ডেফিনেটলি ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে আসবে। বোলিং এ যদি চলে যাই, দিল্লি এগেন গ্যাম্বেল খেলেছে, টি নটরাজনকে তারা রিটেন করেছে। টি নটরাজন, বিপ্রাজ নিগম, বোলিং এ থাকবে কুলদীপ যাদব, বিপ্রাজ নিগম, অক্ষর প্যাটেল, এই তিনজন একদম কোয়ালিটি স্পিনার থাকছে। টি নটরাজন আর মিচেল স্টার্ক আর মুকেশ কুমারকে যদি খেলানো হয় তাহলে ফাস্ট বোলিংও খুব একটা খারাপ নয়। দেখতে হবে কিন্তু টি নটরাজন কতটা নিজের ফিটনেস মেনটেন করতে পারে। লেফট আর্ম ফাস্ট বোলার, কিন্তু কতটা নিজের ফিটনেস রাখতে পারে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। টি নটরাজনের কিন্তু একটা ব্যাকআপ দিল্লি নেওয়ার চেষ্টা করবে। আর দিল্লি কিন্তু ডনোভান ফেরেরার মতো একটা প্লেয়ারকে, যে কিন্তু ফিনিশারের রোলটা ইজিলি প্লে করতে পারে, সেই রকম একটা প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দিয়েছে। ডনোভান ফেরেরা কিন্তু একটা বিস্ট প্লেয়ার, তাকে ট্রেড করেছে নীতিশ রানার সাথে। তো দেখতে হবে সেই ব্যাকআপ হিসাবে, তার ব্যাকআপ হিসাবে কাকে দিল্লি নেয়। তো দিল্লির কাছে যা পার্স আছে, মোটামুটি দিল্লির প্লেইং ইলেভেন গোছানোই আছে। দিল্লির যেটা পজিটিভ পয়েন্ট সেটা হলো দিল্লির স্পিন বোলিং, একদম এক্সিলেন্ট স্পিন বোলিং আছে দিল্লির কাছে। অক্ষর প্যাটেল, বিপ্রাজ নিগম, কুলদীপ যাদব, তিনজনই ভালো বোলার, এবং বিপ্রাজ নিগম তো অলরাউন্ডার হিসাবে রোলটাও প্লে করতে পারে। সো দিল্লির দিক থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে যে দিল্লি আরো বেটার করতে পারবে। নীতিশ রানা আসায় মিডিল অর্ডারটা আরো স্ট্রং মনে হচ্ছে। দুষ্মন্তা চামিরাকে তারা রিটেন করে রেখেছে, কিন্তু আমার মনে হয় না দুষ্মন্তা চামিরা খুব একটা প্লেইং ইলেভেনে চান্স পাবে। সে মোস্ট প্রবাবলি মিচেল স্টার্কের ব্যাকআপ হিসাবেই খেলবে। তো দেখার বিষয় দিল্লি ক্যাপিটালস কোন কোন প্লেয়ারদেরকে টার্গেট করে। তাদের দরকার একটা ওভারসিজ আইদার ফাস্ট বোলার নইলে ফাস্ট বোলিং অলরাউন্ডার। এর বাইরে দিল্লির খুব একটা
পারচেস দরকার নেই। যদি তারা এবার অভিষেক পোরেলকে না ভেবে কোনো একটা ফরেন ওপেনারকে ট্রাই করতে চায়, সেটা তারা করতে পারে। বাট মোরাললেস দিল্লির কিন্তু ব্যাটিং বা স্পিন বোলিং সর্টেড। এবার যদি আমরা থার্ড টিম বলি, থার্ড টিমে অ্যাকচুয়ালি কিছু বলবার মতো নেই। থার্ড টিমে টোটালটাই সর্টেডই আছে, একটু এক একটা জায়গা। একটা জিনিস আমার এই টিমটাতে একটা কোশ্চেন আমার মনে হয়েছিল, বাট ওভারঅল এই টিমটা কিন্তু পুরোপুরি সর্টেড। এই টিমটাও খুব একটা মাথা লাগাবে না। সেটা হলো গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স কিন্তু মোটামুটি নিজের যা টিম বানিয়ে রেখেছে সেই টিমটা নিয়েই তারা যদি খেলে কোনো অসুবিধা হবে না। তারা যাদের রিলিজ করেছে সেটা কিন্তু একটা দেখবার বিষয়। দাসুন সানাকাকে রিলিজ করেছে, জেরাল্ড কোয়েটজাকে রিলিজ করেছে, করিম জান্নাতকে রিলিজ করেছে, কুলবন্ত খেজরোলিয়া এবং মহিপাল লোমরোর, এই কজনকে মাত্র রিলিজ করেছে গুজরাট। যারা কিন্তু কনস্ট্যান্ট যে প্লেইং ইলেভেনে খেলতো সেরকমও ব্যাপার না, মানে প্লেইং ইলেভেনে যারা খেলতো তাদের মধ্যে কারোকে রিলিজ করেনি, তবে ট্রেড করেছে। শারফেন রাদারফোর্ডকে কিন্তু তারা ট্রেড করে দিয়েছে মুম্বাইয়ের সাথে, এবং তার বদলে আমি মনে করি না যে শারফেন রাদারফোর্ডকে যে ট্রেড করেছে গুজরাট, এর জন্য গুজরাট টিমটায় কোনো এফেক্ট পড়বে বলে। কারণ শারফেন রাদারফোর্ড কিন্তু তাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে আসতো, ফিনিশিং এর রোলটা প্লে করতে এবং অ্যাগ্রেসিভ ব্যাটিং করার যে রোলটা তাকে দেওয়া হয়েছিল, আমার মনে হয় ওই জায়গায় আশিস নেহরা অ্যান্ড কোম্পানি কারোকে একটা ভেবে রেখেছে, সেই জন্যই ওরা কিন্তু ট্রেডটা করেছে। নইলে গুজরাটের কোনো দরকারই ছিল না ট্রেডটাতে যাওয়ার। তারা ট্রেড করেছে মানে ওই জায়গায় কিছু একটা ব্যাপার আছে, কোনো একটা প্লেয়ারকে তারা পার্টিকুলারলি ওই জায়গাটা দেওয়ার জন্য ভাবছে। কারণ শারফেন রাদারফোর্ডকে আমরা দেখেছিলাম অফ স্টাম্পে যে মানে ওয়াইড ইয়র্কার যেগুলো হয়, অফ ওয়াইড ইয়র্কার, সেইগুলোকে কিন্তু তার ভালো উইকনেস ছিল, সেখানে কিন্তু সে বল কানেক্ট করতে পারতো না। মনে করে দেখুন সেই প্রথম ম্যাচটা গুজরাট ভার্সেস পাঞ্জাবের, বিজয় কুমার বৈশাখ কিন্তু তাকে পুরো দাঁড় করিয়ে করিয়ে বিট করেছিল। তো সেই জায়গায় থেকে কিন্তু হয়তো সেই ঘটনাটার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্যই হয়তো আমাদের শারফেন রাদারফোর্ডকে মুম্বাইয়ের সাথে ট্রেড করতে রাজি হয়েছে গুজরাট। এছাড়া তো আমি কিছু দেখছি না। এছাড়া কাগিসো রাবাডার একটা ডেফিনেটলি ব্যাকআপ জেরাল্ড কোয়েটজে ছিল, জেরাল্ড কোয়েটজেকে তারা রিলিজ করে দিয়েছে। এবার দেখার বিষয় এই কাগিসো রাবাডার কোনো ব্যাকআপ হিসাবে তারা নেয় কিনা। গুজরাটের যদি আমি প্লেইং ইলেভেন বানানোর চেষ্টা করি, তাহলে কিন্তু গুজরাট টাইটান্সের প্লেইং ইলেভেনও মানে খুব একটা যে খারাপ হচ্ছে সেটা না। কারণ গুজরাট টাইটান্সের প্লেইং ইলেভেন মোরাললেস সর্টেড, এবং ওয়াশিংটন সুন্দরকে আমার মনে হচ্ছে শারফেন রাদারফোর্ড যে রোলটা প্লে করে সেই রোলটা দেওয়া হবে। অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার যে টি-20 সিরিজটা হলো, সেই সিরিজে কিন্তু ওয়াশিংটন সুন্দর ব্যাটিং এ দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে কনস্ট্যান্ট 4 নম্বরে খেলানো হবে বলেই শারফেন রাদারফোর্ডের ট্রেডটাতে নেহরা এগ্রি করেছে। আর এখন যদি এদের টিমটা আমি তৈরি করার চেষ্টা করি, তাহলে দেখুন এই টিমটা কিন্তু মোরাললেস সেটেল টিম। এই টিমটাতে তেমন কোনো মানে জায়গাই নেই যেখানে ইমপ্রুভমেন্ট দরকার। সাই সুদর্শন আর শুভমান গিল ওপেন করছে, এটা তো একদম সর্টেড। সাই সুদর্শন, শুভমান গিল ওপেন, তিনে জস বাটলার। প্রথম টপ থ্রি সর্টেড। টপ থ্রির পরে যদি আমি দেখি, টপ থ্রির পরে আমার মনে হচ্ছে যা খেলানোর, যা দিয়ে বুঝতে পারছি সেই অনুযায়ী ওয়াশিংটন সুন্দরকেই খেলানো হবে। ওয়াশিংটন সুন্দর খেলবে। ওয়াশিংটন সুন্দর যদি 4-এ খেলে, তাহলে 5 নম্বরে কে আসবে? এই 5 নম্বরের জায়গাটায় কিন্তু এদেরকে একটু মাথা মারতে হবে। গ্লেন ফিলিপসকে তারা যদি বিগার রোল দিতে চায় সেটা দিতে পারে, অথবা গ্লেন ম্যাক্সওয়েলের মতো কেউ যদি এই টিমে চলে আসে তাহলে কিন্তু মন্দ হবে না। অল্প বাজেটে যদি গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্যালিবারের প্লেয়ারকে পেয়ে যায় তাহলে কিন্তু তারা খেলাতে পারবে। যদিও গ্লেন ফিলিপস তাদের একটা অপশনে আছে, সে কিন্তু বোলিংও করে। তো আমি 5-এ যদি গ্লেন ফিলিপসকে আপাতত যদি ধরে চলি, তাহলে 6-7 জায়গাটা খালি রাখছি, কারণ 6-7-এর জন্য আমার মনে হয় এখানে প্লেয়ার দরকার আছে। রাশিদ খান 6-7 না ধরেও শুধু যদি শাহরুখ খানকে আমি 6-ও ধরি, 7 নম্বরে রাহুল তেওয়াটিয়া, তাও একটা ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গা থাকছে। এবার দেখতে হবে ওই জায়গাটা কে আসে। শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া থাকলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে আনতে পারে বা কি প্লেইং ইলেভেন হয়। এছাড়া সাই কিশোর আর রাশিদ খান থাকছে, তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ থাকছে, কাগিসো রাবাডা থাকছে। তো মোরাললেস এই টিমটা শর্টেড। কখনো কখনো এক্সট্রা স্পিনার দরকার পড়লে তারা জয়ন্ত ইয়াদবের মতো একটা স্পিনার অপশনও পেয়ে যাচ্ছে। মোরাললেস কিন্তু গুজরাট টাইটান্স শর্টেড আছে, তাদেরও অকশনে খুব একটা কাজ নেই। অকশনে শুধুমাত্র তারা একটা কোনো ফিনিশিং ক্যালিবারের প্লেয়ার চাইছে। গ্লেন ফিলিপসের আপগ্রেড, যদি গ্লেন ফিলিপসের মতো একটা আপগ্রেড ভার্সন কিছু পায় সেটাই তারা টার্গেট করবে। এছাড়া আমার মনে হয় না তেমন কিছু টার্গেট করার আছে বলে। শর্টেড টিম গুজরাট টাইটান্স। এর পরের টিম হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসে কিন্তু আমরা জানি ইন্ডিয়ান বোলিং আর্মি থাকে। লখনৌ সুপার জায়ান্টসে যারা রিলিজ হয়েছে তারা হলো আকাশদীপ, আরিয়ান জুয়েল, ডেভিড মিলার,
রাজবর্ধন হাঙ্গারকেকার, রবি বিষ্ণুই, এইটা একটা বড় কিন্তু কারণ রবি বিষ্ণুইও মেগা অকশনের আগে রিটার্ন হয়েছিল, তারপরে কিন্তু রবি বিষ্ণুই রিলিজ হয়েছে, তো রবি বিষ্ণুই একটা বড় রিলিজ। সামার জোসেফ এবং যুবরাজ চৌধুরী। তো লখনৌ সুপার জায়ান্টসের কাছেও একটা মোটামুটি অ্যামাউন্টের পার্স থাকবে, যদিও ডেভিড মিলারের রিলিজ হওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার, যে ডেভিড মিলারকে তারা রিলিজ করে দিয়েছে। আমি একটু আগে গুজরাটের কথা বলছিলাম, ডেভিড মিলার কিন্তু গুজরাটেই খেলতো, তো হয়তো গুজরাট টাইটান্স ডেভিড মিলারকেও ভেবে রাখতে পারে যে গুজরাট টাইটান্স হয়তো ডেভিড মিলারকেই নিয়ে নিল, সেটাও হতে পারে। তো এইখানে কিন্তু একটা ব্যাপার থাকছে, ডেভিড মিলার অকশনে অ্যাভেলেবেল হলে এবার তো মনে হয় টাকা মানে তার পিছনে লোকে খরচা করতে ভাববে না, কারণ সে প্রুভেন ম্যাচ উইনার ডেভিড মিলার। এবং যদি আমি রিটেন প্লেয়ার গুলো দেখি লখনৌ সুপার জায়ান্টসের, লখনৌ সুপার জায়ান্টস কিন্তু আহ, অর্জুন টেন্ডুলকারকে ট্রেড করে নিয়েছে, মোহাম্মদ শামিকে ট্রেড করে নিয়েছে নিজেদের টিমে। তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার, দুটো প্লেয়ারকে তারা ট্রেড করে নিয়েছে, রবি বিষ্ণুইকে তারা ছেড়ে দিয়েছে। প্রবাবলি রাহুল চাহার বা এরম ধরনের কোনো প্লেয়ারকে তারা টার্গেট করে রেখেছে যাকে রবি বিষ্ণুইর জায়গায় খেলাতে পারবে, অথবা রবি বিষ্ণুইকেই যদি অকশনে রিপারচেস করে নিতে পারে সেটাও করতে পারে। এখানে যদি আমি একটা টিম বানানোর চেষ্টা করি, মিচেল মার্শ, এডেন মার্ক্রাম তো ওপেন করছে একদম, এখানে কোনো কথা হওয়ারই কথা নয়, মিচেল মার্শ আর এডেন মার্ক্রাম ওপেন করবে। মিচেল মার্শ, এডেন মার্ক্রামের পরে যদি আমি বলি ঋষভ পান্ত 3 নম্বরে খেলবে, এবং ঋষভ পান্ত 3 নম্বরে খেলার সাথে সাথে আমরা যদি ধরে চলি নিকোলাস পুরান খেলবে 4 নম্বরে। নিকোলাস পুরান 4 নম্বরে খেললে এখানে দেখতে হবে নিকোলাস পুরান 4 নম্বরে খেললে 5 নম্বরে তারা কাকে খেলায়, কারণ শাহবাজ আহমেদের মতো একটা অপশন তারা পাবে। ব্যাটিংটা একটু মেসড আপ, এখানে খুব মানে বোঝা মুশকিল, আয়ুষ বাদনীয় টিমে আছে, এই টিমটা বানানোটা একটু মুশকিল, কারণ এদের বোলিংয়ে মানে দেখুন প্রথম 3 জন তো খুব স্ট্রং, মিচেল মার্শ, এডেন মাকরাম, ঋষভ পান্ত, নিকোলাস পুরান, এই 4 জন প্রথম দিকে একদম হাই মানে পোটেনশিয়াল স্ট্রং। তারপরে টিমটার কিন্তু খুব একটা মানে নেই, এই তারপরে কিন্তু যেহেতু তারা ফরেনই 3 জন খেলিয়ে দিয়েছে, প্রথম 4 জনের মধ্যে 3 জন ফরেন খেলছে, তো এইখানেই মুশকিলটা হচ্ছে যে এদের নিচের দিকে কোনো ফরেন প্লেয়ার মানে হিটার টাইপের প্লেয়ার তারা নিতেও পারবে না, নিলেও তারা খেলাতে পারবে না। এই জায়গায় কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারের ওপরই তাদেরকে জোর দিতে হবে, যে ইন্ডিয়ান কোনো যদি ওরকম প্লেয়ার তারা পায় খুব বেটার হয়, বাট আমার মনে হয় সেরকম কোনো ব্যাপার নেই। নিচের দিকে কোনো একটা বোলারকে টার্গেট করবে, মোহাম্মদ শামিকে নিয়েছে, ডেফিনেটলি এক্সপিরিয়েন্স ম্যাটার, মোহাম্মদ শামি এসছে মানে এক্সপিরিয়েন্স ম্যাটার, এক্সপিরিয়েন্স কাজে লাগবে, কিন্তু তার মোহাম্মদ শামি ছাড়া মোহাম্মদ শামি, মসিন খান, আর যদি মায়াঙ্ক যাদবকেও আমি ধরে চলি, কারণ মায়াঙ্ক যাদব কিন্তু গত সিজনে ম্যাচই খেলেনি, তার আগের সিজনেও খুব কম ম্যাচ খেলে, সেই ইঞ্জুরি নিয়েই পড়ে থাকে। সো ইঞ্জুরি যদি এত পড়ে থাকে তাহলে কিন্তু মসিন খান বা ময়াঙ্ক যাদব কতটা ফ্রুটফুল হবে রিটেন হিসাবে, সেটাও একটা কিন্তু দেখার বিষয়। মোহাম্মদ শামি একা কিন্তু অতটাও গান বোলার নয় টি-20তে, যে একাই পুরো বোলিং অ্যাটাককে টেনে নিয়ে যাবে। দেখার বিষয়, তাদের একটা কোয়ালিটি বোলার লাগবে, কিন্তু ইন্ডিয়ান পেলে তাদের সবচেয়ে বেশি সুবিধা হবে, ইন্ডিয়ান লোয়ার অর্ডার ব্যাটসম্যান এবং ইন্ডিয়ান বোলার, কারণ তাদের ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার উপর টপ অর্ডারেই খেলে, তো ইন্ডিয়ান কোরের ওপর কিন্তু তাদেরকে জোর দিয়ে টিমটা বানাতে হবে। যেটা আমার পরের টিম থাকবে সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স হচ্ছে এই বছর মানে অকশনে এমন একটা টিম হবে যে টিমটা কিছুই করবে না, অকশনে আসবে আর অকশন থেকে চলে যাবে। তার কারণ মুম্বাই ইন্ডিয়ান্স সব করে নিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স যা যা ট্রেড করার ছিল সেগুলো করে নিয়েছে, তারা শার্দুল ঠাকুরকে ট্রেড করে নিয়ে নিয়েছে, সারফেন রাদারফোর্ডকে ট্রেড করে নিয়ে নিয়েছে, এবং তাদের টিমে তারা মায়াঙ্ক মার্কান্ডেকে কেকেআর থেকে ট্রেড করে নিয়ে নিয়েছে, পুরো টিমই সর্টেড। এইখানে এই টিমটাই হচ্ছে এমন একটা টিম যে টিমটার মানে রিলিজ দেখলেও আপনার মনে হবে যে এই টিমটা যে কজনকে ছেড়েছে আমি তাদের নাম বলে দিচ্ছি। ভেভান জেকবসকে ছেড়েছে, করণ শর্মা, লিজার্ড উইলিয়ামস, মুজিবুর রহমান, যেহেতু আল্লাহ গাজান পর ফিট হয়ে গেছে এই বছর, তো মুজিবুর রহমানকে সে ছেড়ে দিয়েছে, রিস টোপলি, সৃজিত কৃষ্ণন, সত্যনারায়ণা পেনওয়াসা আর বিঘ্নেশ পুথুর, এই কজনকে ছেড়েছে, লোকাল স্কাউটিং করা এই সমস্ত প্লেয়ার এদেরকেই ছেড়েছে। ওভারঅল যদি এখনো এই সমস্ত ছাড়া প্লেয়ারকে ছেড়েও যদি আমি ওদের প্লেইং ইলেভেন বানাই, তো মনে হয় আমার সবচেয়ে স্ট্রং প্লেইং ইলেভেন মুম্বাইয়েরই তৈরি হবে। তো মুম্বাইয়ের যদি প্লেইং ইলেভেনটা আমি বানানোর চেষ্টা করি, রোহিত শর্মা, রায়ান রিকলেন্টন, এখানে কোনো আমার মনে হয় না ডাউট থাকার কথা, রোহিত শর্মা, রায়ান রিকলেন্টন একদম আউট অ্যান্ড আউট। তারপরে উইল জ্যাক্স, তারপরে সূর্যকুমার যাদব, তারপরে তিলক ভার্মা। স্ট্রং 6 নম্বরে হার্দিক পান্ডিয়া।
মানে এইখানে এই টিমটা যা তৈরি হয়েছে, এই টিমটার মতো টিম খুব কম তৈরি হবে। দুটো ওইদিকে আমার ফরেনার চলে গেল, রায়ান রিকলিংটন এবং উইল জ্যাক্স। তারপরে আমার চলে এলো হচ্ছে আহ, নিচের দিকে যদি আমি চলে আসি, শার্ফেন রাদারফোর্ড আমার মনে হয় না ফার্স্ট প্লেইং ইলেভেনে চান্স পাবে বলে। কারণ উইল জ্যাক্স যদি খেলে, শার্ফেন রাদারফোর্ডকে কোথায় খেলাবে? রায়ান রিকল্যান্টন, উইল জ্যাক্স যদি প্রথম দিকে থাকে, তারপরে শার্ফেন রাদারফোর্ড যদি খেলে, ট্রেন্ট বোল্টকে খেলাতে পারবে না। সেই জন্য তাদেরকে 7 নম্বরের দিকে মিচেল স্যান্টনারকে খেলাতে হবে। কোয়ালিটি স্পিনার একমাত্র মিচেল স্যান্টনার আছে, মিচেল স্যান্টনারকে খেলাতে হবে। আমি জানি না মায়াঙ্ক মার্কান্ডেকে তারা কিভাবে ট্রেড করেছে। ট্রেড যদি করে থাকে, এতটা ডেসপারেটলি তারা কেকেআর থেকে বারবার চেয়েছে এবং ট্রেড করে নিয়েছে, মানে তারা মায়াঙ্ক মার্কান্ডের জন্য একটা ভালো প্ল্যান ভেবে রেখেছে। সো আল্লাহ গাজানপর আর মায়াঙ্ক মার্কান্ডে যদি বোলিং এ থাকে, তার সাথে যদি মিচেল স্যান্টনার থাকে, তাহলে তো জমে যাবে। আর যদি মিচেল স্যান্টনারকে না খেলি, আল্লাহ গাজানফারকে খেলায়, তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে আল্লাহ গাজানফার, ট্রেন্ট বোল্ট, রায়ান রিকলিংটন, উইল জ্যাক্স, এই 4জন ফরেনার খেলবে। বাকি আর আমি সেরকম একটা অপশন দেখছি না, কারণ এই টিমটা ওভারঅল শর্টেড। বোলিংটাও যদি দেখি, শার্দুল ঠাকুরের মতো বোলার, জসপ্রীত বুমরা তো আছেই, হার্দিক পান্ডিয়া নিজে আছে, অশ্বিনী কুমারের মতো একটা লেফট আর্ম বোলার গত বছর দারুণ বোলিং করেছিল কেকেআর এর বিরুদ্ধের ম্যাচটাতে, আমার মনে আছে। দীপক চাহারকেও রিটেন করেছে মুম্বাই। সো ডেফিনেটলি যার টিম মুম্বাই রিটেন করে রেখেছে, নামান ধীর, আমি ভুলে গেছিলাম, নামান ধীরের মতো প্লেয়ারও ব্যাটিং এ আছে। সো মুম্বাই ইন্ডিয়ান্স অল টাইপ থেকে শর্টেড, মানে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো শর্টেড টিম এই সিজনেই খুব কম হয়। মুম্বাই এবং আমার পরের টিম সেটা হচ্ছে পাঞ্জাব কিংস, এই দুটো টিম হচ্ছে এই সিজনের সবচেয়ে বেশি শর্টেড টিম, মানে যাদেরকে কিছু করারই নেই। পাঞ্জাব কিংস এর যদি রিলিজ লিস্টটা দেখি, পাঞ্জাব কিংস কিন্তু রিলিজ করেছে মোটামুটি 5 জন। পাঞ্জাব কিংস যাদের রিলিজ করেছে সেটা আমি বলে দিচ্ছি। পাঞ্জাব কিংস রিলিজ করেছে অ্যারন হার্ডি, জস ইংলিশ, কুলদীপ সেন এবং প্রবীণ দুবেকে। পাঞ্জাব কিংসেরও কিন্তু মোটামুটি যে প্লেইং ইলেভেন সেটা কিন্তু শর্টেড, একমাত্র জস ইংলিশকে ছাড়া। কারণ জস ইংলিশ তাদের প্লেইং ইলেভেনের একটা কনস্ট্যান্ট মেম্বার ছিল, যে কিনা তাদের প্লেইং ইলেভেনে কন্টিনিউয়াস খেলতো। বাট আমার মনে হয় জস ইংলিশকে তারা যেহেতু রিলিজ করে দিয়েছে, তার পিছনে একটা কারণ আছে, যেটা হচ্ছে জস ইংলিশ হয়তো পুরো সিজন অ্যাভেলেবেল থাকবে না সামনের বছর। তো সেই জন্যই হয়তো জস ইংলিশকে তারা রিলিজ করেছে, নইলে কোনো কারণ দেখছিলাম না আমি জস ইংলিশকে রিলিজ করার। তো জস ইংলিশকে রিলিজ করে দিয়েছে পাঞ্জাব কিংস, এবং এটা ছাড়া পাঞ্জাব কিংসের টিম ওভারঅল শর্টেড। পাঞ্জাব কিংসেরও প্লেইং ইলেভেন আমরা অনায়াসে বানিয়ে নিতে পারবো। তারা গ্লেন ম্যাক্সওয়েলকে অবশ্য রিলিজ করেছে, সেটার দিক থেকেই দেখতে গেলে যদি আমরা দেখি, মিচ ওয়েন অবশ্য তাদের টিমেই আছে, মিচ ওয়েন আছে। সো তারা টিমটা আমার মনে হচ্ছিল আজমাতুল্লাহ উমারজাইকে রিলিজ করতে পারে, বাট সেটা করেনি। বাট পাঞ্জাব কিংসের যদি বলি, প্রিয়ান্স আরিয়া, তার সাথে প্রভসিমরন সিং, এরা দুজন ওপেন করবে। 3-এ নেহাল ওয়াদেরা, 4-এ হচ্ছে আপনার 3-এ নেহাল ওয়াদেরা, 4-এ শ্রেয়াস আইয়ার, অথবা এটা হতে পারে 3-এ শ্রেয়াস আইয়ার খেলছে, 4-এ নেহাল ওয়াদেরা খেলছে, এটা কিন্তু পসিবল। বা মিচ ওয়েন 3-এ খেলছে, 4-এ শ্রেয়াস, 5-এ নেহাল, এটাও পসিবল। সো এইখানে যদি আমি 5 জন পেয়ে গেলাম। 6 নম্বরে আমার চলে আসছে শশাঙ্ক সিং, 7 নম্বরে 6 নম্বরে যদি শশাঙ্ক সিং খেলে, 7 নম্বরে মার্কাস টয়নিস, অথবা 6 নম্বরে মার্কাস টয়নিস, 7 নম্বরে মানে শশাঙ্ক সিং। এই অবধি 7 হয়ে গেল ব্যাটিং। যুজবেন্দ্র চাহাল আর আর্শদীপ সিং, আমার দুটো ইন্ডিয়ান বোলার থাকছে, লকি ফার্গুসন থাকছে, মার্কো জেনসন থাকছে। সো এই টিমটা মোটামুটি মানে ওভার, মানে সব দিক থেকে দেখতে গেলেও শর্টেড। শুধু যুজবেন্দ্র চাহালের একটা প্রপার স্পিন বোলার পার্টনার লাগবে, সেটা যদি হারপ্রীত ব্রাড যথেষ্ট ভালোই প্লে করে, যদি হারপ্রীত ব্রাড প্লে করে দিতে পারে, তাহলে আমার মনে হয় না এই টিমটায় আর কিছু দরকারও আছে। নাথিং রিকোয়ার্ড। বিজয় কুমার ভিশাকও আছে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার জন্য, মনে হয় যদি এক আধ দমে ম্যাচ বার করে দিতে পারে। সো পাঞ্জাব কিংস অলসো আ টিম যেটা কিন্তু ওভারঅল দিক থেকে ভালো মতোই শর্টেড। এর পরের টিমটা হচ্ছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস কিন্তু ইন্টারেস্টিং কাজ করেছে ট্রেড উইন্ডোতে, যাদের কথাটা না বললেই নয়। রাজস্থান রয়্যালস যে কাজটা করেছে, রাজস্থান রয়্যালসের যে টিমটা, সেটা কিন্তু আকাশ মাদুয়াল, অশোক শর্মা, ফাজালাক ফারুকি, কুমার কার্তিকেয়া, কুনাল রাঠোর, মাহিশা থিকসেনা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা, এই সবাইকে ছেড়ে দিয়েছে। এবং এটার মধ্যে থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে তারা যে অশ্বিনকে এবং চাহালকে দুজনকে একসাথে মেগা অকশনের আগে ছেড়ে দিয়েছিল, এটা কিন্তু পুরোপুরি ভুল প্রমাণ হয়েছে। তারা দুটো ইন্ডিয়ান স্পিনারকে ছেড়ে সেই জায়গাটা ভরাবার জন্য দুটো শ্রীলঙ্কান স্পিনার এনেছিল, যেখানে আমার দুটো ফরেন স্লট চলে যাচ্ছে, মাইশা থিকসানা এবং অরিন্দু হাসারাঙ্গা। এটা কিন্তু কোনোভাবেই জাস্টিফাইড নয়। যদিও এবছর তারা একটা ভালো কাজ করেছে রবীন্দ্র জাদেজাকে সেই অপরচুনিটিটা দিয়ে।
রবীন্দ্র জাদেজা সেই অপরচুনিটিটা পেয়েছে, কিন্তু এটার মানে এটা নয় যে তাদেরকে কিছু শপিং করতে হবে না, তাদেরকে শপিং করতে হবে এই কারণে, কারণ তারা কিন্তু যে প্লেয়ারটাকে ছেড়ে দিয়েছে সেটা নীতিশ রানা এবং সঞ্জু স্যামসন, তাদের প্রপার ব্যাকআপ কিন্তু তাদের লাগবে। যদিও আমি যদি টিমটা করার চেষ্টা করি তাহলে কিন্তু যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, এটা ঠিক। যদিও সঞ্জু স্যামসনের ট্রেডে কিন্তু রাজস্থান অ্যাকচুয়ালি উপকৃত হয়েছে, কারণ সঞ্জু স্যামসন সেই নিচের দিকে চলে যাচ্ছিল, সে ওপেন করতে পারছিল না, কারণ বৈভব সূর্যবংশী খেলছে। বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল দুজন ওপেন করবে, ক্যাপ্টেন্সিটা কে করে সেটাই দেখা। আইদার সেটা রবীন্দ্র জাদেজা করতে পারে, কারণ রবীন্দ্র জাদেজা কিন্তু 4 কোটি পে কাট মানে 18 কোটি টাকা সে প্লেয়ার ছিল, সে 14 কোটি টাকার হয়ে গেছে, পে কাট নিয়ে কিন্তু এই টিমে এসছে। সো ডেফিনেটলি একটা অপশন কিন্তু থাকছে যে হয়তো রবীন্দ্র জাদেজাই ক্যাপ্টেন হচ্ছে রাজস্থানের, অথবা যশস্বী জয়সওয়াল হতে পারে, কিন্তু আগের বছর ভাইস ক্যাপ্টেন ছিল রিয়ান পরাগ। তো রিয়ান পরাগকেও যদি ভাইস ক্যাপ্টেন করে চালায় তাহলে সেটাও হতে পারে, দেখার বিষয় কি হবে। কিন্তু তাদের ট্রেডটা খুব ভালো গেছে। আমি যদি প্লেইং ইলেভেন বলি, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, 3 নম্বরে কে খেলবে এই জায়গাটা কিন্তু একটা প্রশ্ন থাকছে। 3 নম্বরে আমরা কাকে দেখতে পাবো? 3 নম্বরে কি তাহলে আমরা ধ্রুব জুরেলকে দেখতে পাবো? 4 নম্বরে রিয়ান পারাগ, এটাও হতে পারে, বা 3-এ পারাগ, 4-এ ধ্রুব জুরেল, সেটাও হতে পারে। যদি এটাও হয় তাহলে কিন্তু আমাদের কাছে একটা অপশন খুলে যাচ্ছে, কারণ এইখানে আমরা 4 জন চলে গেল। শুভম দুবে কি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছিল গত বছর, সেটাই হবে। সিমরান হেটমায়ার কে আমি যদি 5-এ ধরে চলি, তাহলে 6-এ ডনোভান ফেরেরা, 7-এ রবীন্দ্র জাদেজা। এটাকে যদি আমি একটু আপগ্রেড করি, 6-এ জাদেজা, 7-এ ডনোভান ফেরেরা। টিম লুকস গুড, ব্যাটিং লুকস গুড, ডনোভান ফেরেরা একটা বিস্ট, কিন্তু হিটার, এবং তার সাথে সিমরন হেটমায়ার যদি ফর্মে থাকে ম্যাচ একাই জেতাতে পারে। তো এইখানে ভালো টিম হয়েছে। জোফরা আর্চারের সাথে আমি যদি বোলিং এর অপশন দেখি, তাহলে ফাস্ট বোলারে একটু উইকনেস আছে, কারণ আমি জানি না কতটা সন্দীপ শর্মা এবং জোফরা আর্চার দুজন মিলে বোলিং করবে। নান্দ্রে বার্গারের মতো একটা অপশন আছে, কিন্তু আমার মনে হয় প্লেইং অফ ইলেভেনে খেলাতে পারবে না, কারণ প্লেইং ইলেভেনে 4টে ওভারসিজ স্লট তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমার একটা মনে হয় যে প্রপার জোফরা আর্চারের ব্যাকআপ লাগবে, এবং যদি নান্দ্রে বার্গারকে তারা ভেবেও চলে, সেটাও কিন্তু প্লেইং ইলেভেনে আনাটা মুশকিল, এবং স্যাম কারান কি প্লেইং ইলেভেনে চান্স পাবে সেটাও দেখার বিষয়। স্পিনার কিন্তু কিনতে হবে, জাদেজাকে ভালো মানে মানে পার্টনারশিপ করার জন্য জাদেজার সাথে স্পিন বোলিং এ তাদের কিন্তু একটা স্পিনার লাগবে, কোয়ালিটি স্পিনার। এবার ইন্ডিয়ান হলে ভালো হয়, কারণ ওভারসিজ অপশন প্রায় তাদের প্লেইং ইলেভেনের জন্য সর্টেড। তো ইন্ডিয়ান স্পিনার তাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে ভালো স্কাউটিং করে, এবং সেটাকে খেলাতে হবে। রাহুল চাহার একটা অপশন, আমি বারবার বলছি, রাহুল চাহারের দিকে কিন্তু এই টিমটা যেতে পারে। তো দেখার বিষয়, যদি ওভারসিজ স্পিনার চায় তাহলে কিন্তু অ্যাডাম জ্যাম্পাও একটা অপশন হতে পারে। তো দেখার বিষয় এই দুটো প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে কিনা, কারণ আদারওয়াইজ কিন্তু খুব একটা অপশনও যে অ্যাভেলেবেল আছে মার্কেটে সেটাও কিন্তু বলা চলে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরের টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর একটা টিম যারা চ্যাম্পিয়ন টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং ওভারঅল যদি আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বলি, তারাও কিন্তু মোটামুটি সর্টেড, তাদেরও কিন্তু টিমে তেমন কিছু চেঞ্জেস করবার নেই। তাদের টিমটাও যদি আমি একবার দেখে নিই, তাদের টিমে কিন্তু স্বস্তিক চিকারা, তাদের যে লাকি চার্ম, তাকে কিন্তু তারা ছেড়ে দিয়েছে, এইটাই একটা শকিং পার্ট ছিল। আদারওয়াইজ আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খুব একটা কিছু দেখিনি যে তারা মানে খুব একটা কিছু চেঞ্জেস করেছে, এমন কিছু চেঞ্জ করেছে যে চেঞ্জটা মানে বোধগম্য হবে না আমাদের, সেরকম কোনো চেঞ্জ করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লিয়াম লিভিংস্টন, লুঙ্গি এঙ্গিডি, মনোজ ভাংড়ে, ময়ঙ্ক আগরওয়াল, মোহিত রাঠি, সচিন বেবি, এই কজনকে রিলিজ করেছে। এরা থাকলেও যে টিমটা খুব একটা এফেক্ট হতো সেরকম না। লিয়াম লিভিংস্টনকে তারা একটা প্রাইস দিয়ে কিনেছিল, বাট লিয়াম লিভিংস্টনকে এখন যা রিসেন্ট ফর্ম, সেই ফর্ম ওয়াইজ যদি লিয়াম লিভিংস্টনকে ছেড়েও দিয়ে থাকে খুব একটা এফেক্ট করবে না। এদেরও প্লেইং ইলেভেন মোরাললেস সর্টেড, ফিল সল্ট, তার সাথে বিরাট কোহলি ডেফিনেটলি। 3 নম্বরে যদি আমি দেখি দেবদত্ত পাডিক্কল, 4 নম্বরে 3 নম্বরে দেবদত্ত পাডিক্কল কি 3 নম্বরে রজত পাটিদার, যে কেউ থাকবে। 4 নম্বরে তাহলে দেবদত্ত পাডিক্কল, এই 4 জন আমার টপ 4 হয়ে যাবে। 5 নম্বরে আমরা কারোকে একটা 5 নম্বরে মোস্ট প্রবাবলি হয়তো 5 নম্বরে আমরা কুনাল পান্ডিয়াকেই দেখতে পারি। কুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, টিম ডেভিড, আমার পুরো টিম তৈরি। এখানে যদি আমি বোলিং এ আসি, তারা রাশিকদার সালামকে রেখে দিয়েছে। দেখার বিষয় ইয়াস দয়াল কতটা অ্যাভেলেবেল থাকে, তার অ্যাভেলেবিলিটি নিয়ে প্রশ্ন থাকবে। ইয়াস দয়াল যদি খেলে তাহলে তো ইয়াস দয়াল, ভুবনেশ্বর কুমার এবং জস হেজেলউড বোলিংও সর্টেড। কুনাল পান্ডিয়া এবং সুয়াস শর্মা হিসাবে তারা স্পিনার পাবে, কিন্তু
তাদের একটা যদি তারা কোয়ালিটি স্পিনার পেয়ে যায়, কারণ সুয়েশ শর্মার যে আগের সিজনের মতো এই সিজনটা যাবে সেটা বলাটা ভুল। তো সুয়েশ শর্মার ওপর ব্যাকিং ঠিক আছে, বাট প্রপার একটা ব্যাকআপও রেখে দিই, যদি তার খারাপ যায় সিজনটা, মিড সিজন যদি তার খারাপ যায়, তাহলে যাতে কোনো অসুবিধায় না পড়ে ফ্র্যাঞ্চাইজি, সেই জন্য ডেফিনেটলি তাদের এইটুকুই একটা কাজ। আর যদি পারে তারা একটা লিয়াম লিভিংস্টন ক্যালিবারের প্লেয়ার নিয়ে নিতে পারে রোমারিও শেফার্ডের ব্যাকআপ হিসেবে, আদারওয়াইজ এই টিমটা কিছু করার নেই। এই টিমটা পুরোপুরি শর্টেড। রাশিক সালামকে ওই জন্যই তারা রিটার্ন করেছে, যদি ইয়াস দয়াল না মানে অ্যাভেলেবেল থাকে তার জায়গায় খেলাবার জন্য। এর পরের টিমটা খুবই ইন্টারেস্টিং টিম, সেটা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ, অভিষেক শর্মা, অনিকেত ভার্মা, ব্রাইডন কার্স, ঈশান মালিঙ্গা, হার্ষ দুবে, হর্ষদ প্যাটেল, হেনরি ক্লাসেন, ঈশান কিষান, জয়দেব উনাদকট, কামিন্ডু মেন্ডিস, নীতিশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, রবিচন্দ্রন সামারান এবং ট্রাভিস হেড জিশান আনসারিকে রিটেন করেছে। রিলিজ তারা করেছে, রিলিজ লিস্টটাও তাদের আছে ঠিকঠাক। অভিনব মনোহর, অ্যাডাম জাম্পা, অথর্ব টাইডে, রাহুল চাহার, সচিন বেবি, সিমরনজিৎ সিং এবং উইল মোল্ডারকে তারা রিলিজ করে দিয়েছে। রাহুল চাহার একটা বড় নাম যাকে রিলিজ করেছে, এর পিছনে কিন্তু অনেক প্লেয়ার পড়বে, অনেক ফ্র্যাঞ্চাইজি পড়বে এই প্লেয়ারটার পিছনে, এবং অ্যাডাম জ্যাম্পার পিছনেও কিন্তু অনেক প্লেয়ার তাকে নেওয়ার চেষ্টাও করবে। কিন্তু এই টিমটা তো ওভারঅল কিছু করার নেই, কিন্তু তাও এই টিমটার কাছে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের পার্স আছে, এবং এই পার্স দিয়ে এই টিমটা যদি আন্দ্রে রাসেলকে কিনে নিতে পারে, তাহলে কিন্তু এই টিমটা মানে নেক্সট টু ইম্পসিবল টু বিট হয়ে যাবে। তাদের ব্যাটিং, বিশেষ করে ব্যাটিং এ তাদের এমন একটা মানে কোর তৈরি হয়ে যাবে না হিটারের, শুধু হিটার, মানে বাঁচার জায়গা নেই। অভিষেক শর্মা, ট্রাভিস হেড ওপেন করছে, 3-এ যদি আমি নীতিশ কুমার রেড্ডিকে ধরি, 4-এ ঈশান কিষান, মানে প্রথম চারজনই 20। নীতিশ কুমার রেড্ডিই শুধু একটু যায়, বাকি ঈশান কিষানও মানে হিটার টাইপের প্লেয়ার, অভিষেক শর্মাও হিটার টাইপের প্লেয়ার, ট্রাভিস হেডও হিটার টাইপের প্লেয়ার। তারপরে আসছে হেনরি ক্লাসেন, হেনরি ক্লাসেনও সেই হিটিং এবিলিটি তার খুব ভালো। তারপরে আসছে অনিকেত ভার্মা, অনিকেত ভার্মাও কিন্তু যথেষ্ট ভালো হিটিং করতে পারে। তো এই টিমটারও কিন্তু ওভারঅল যদি আমি দেখি, হিটিং এর মধ্যে যদি আন্দ্রে রাসেল অ্যাড হয়ে যায় বা লিয়াম লিভিংস্টন অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু এই টিমটা একদম বিস্ট টিম হয়ে যাবে। যদিও আমার মনে হয় পার্টিকুলারলি তাদের একটা কোয়ালিটি স্পিনার এবং পার্টিকুলারলি তাদের ভালো একটা ডেথ বোলিং বোলার দরকার। হর্ষল প্যাটেলের ওপর এতটা ভরসা, মানে এখনো অব্দি হর্ষল প্যাটেল খুব ডিসঅ্যাপয়েন্ট কারোকে করেনি, বাট হর্ষল প্যাটেলের মতন আর একটা ভালো ফরেন বোলারও যদি পায়, তারা কিন্তু খেলাতে পারে। ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন যদি খেলে, তো প্যাট কামিন্স খেলবে। আর একটা স্লট কিন্তু থাকে, দেখতে হবে তারা কি চুজ করে, তারা কোনো হিটার ফরেন অলরাউন্ডারের দিকে যায়, নাকি তারা কোনো ফাস্ট বোলার প্রপার স্লগ ওভার বোলিং করতে পারে সেরকম বোলারের দিকে যায়। এটা কিন্তু সানরাইজার্সের দেখতে হবে। ওভারঅল যদি দেখি, সানরাইজার্স টিমটার ব্যাটিং পুরোপুরি শর্টেডই আছে, বোলিংটা নিয়ে একটু তাদের মেহনত করতে হবে। এই ছিল আমার আজকের টোটাল ভিডিও, প্রত্যেকটা টিম নিয়ে এক্সেপ্ট কেকেআর, কারণ কেকেআর এর ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। সো কেকেআর ছাড়া আমার প্রত্যেকটা টিমের কিন্তু ভিডিও দিয়ে দিলাম। আমার প্রত্যেকটা টিমের যে টিম, প্রবাবল টিম, প্লেইং 11 কি হতে পারে, কোন প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে, সেটা কিন্তু আমি এই ভিডিওতে বললাম, ডিসকাস করলাম। আপনাদের কাজ হবে কমেন্ট করে আমাকে জানানো যে কোন প্লেয়ার গুলোকে আপনার মনে হয় কোন ফ্র্যাঞ্চাইজিতে গেলে তাদের বেস্টটা বেরিয়ে আসবে, এবং কোন কোন টিম কোন কোন প্লেয়ারকে বেটার টার্গেট করতে পারবে এই অকশনে। এই ছিল আপনাদের কাজ, আপনারা কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।